এই লেকচারের আগে মানে গত লেকচারে আমরা গতিশক্তি পড়েছিলাম, তো আজকে যেটা শিখবো সেটা হচ্ছে বিভব শক্তি বা স্থিতিশক্তি। নাম শুনে বুঝতে পারছো, আগে যেমন ছিল যে বস্তুটা গতিশীল ছিল, এই কারণে একটা বস্তুর গতি মানে হচ্ছে কাজ করার সামর্থ্য অর্জন হয়। তো এবার স্থির থাকা অবস্থাতেও কিন্তু বস্তুর কাজ করার সামর্থ্য অর্জিত হয়। সুতরাং একটা বস্তু স্থির থেকেও কিন্তু সে শক্তি লাভ করতে পারে বা কাজ করার ক্ষমতা মানে সক্ষমতা সে রাখে। কিভাবে? ধরো আহ, ধরো একটা ক্রিমিনাল আছে, সে একটা মানুষকে খুন করবে। কিভাবে করবে? সে খুন করার পর অবশ্যই জেলে যেতে হবে, এবং জেলে না যাওয়ার জন্য সে একটা উপায় ঠিক করলো। যেমন এটা মনে করো একটা রাস্তা। আচ্ছা, ধরো এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এবং এই রাস্তাতে ওই খুনির টার্গেট সে যাবে একটা সময়। সে খুনি খুনি এটা জানে, এ কিন্তু খুনি না, এ হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ। এখন খুনিকে তো কাজ করতে হবে, এই লোকটাকে যদি সে মারতে চায় তাহলে কিন্তু তাকে অবশ্যই কাজ করতে হবে। তো সে খুনিটা করছে কি, একটু চালাকি করে এই উপরে, ধরো এটা একটা হচ্ছে গাছ, ধরো এটা একটা হচ্ছে গাছ, এই গাছের ডালে করছে কি, সে ইটে বেঁধে দিছে। এই যেটা একটা ইট, গাছের ডালে ইটে বেঁধে দিছে। এখন যখনই এই খুনিটা রাস্তার ঠিক এই ইটের নিচে আসবে, এই পজিশন আসবে, তখন সে জাস্ট এই সুতাটা কেটে দিছে, ইটে পড়ে খুনি মারা গেছে। তাহলে এখানে সে তো কোনো কাজ করেনি, সে শুধু দড়িটা কেটে দিছে। কিন্তু এই বস্তুটা যদি স্থির, সে তো একে ধাক্কাও দেয়নি, কোনো কিছুই করেনি, এই বস্তুটা সরাসরি এর মাথার উপর এসে পড়ছে। তাহলে খুনটা আসলে কে করলো? যদি আদালতে বিচার হয় তাহলে খুনি মানে খুনির দায়টা কে নেবে? আসলে খুনি কিন্তু এই যে গাছের ওপরে যে যে লোকটা দড়িটা কেটে দিচ্ছে সেই কিন্তু আসলে খুনি। কারণ দেখো, সে কিন্তু খুন করছে কিভাবে? এই যে এমভরের বস্তুটা, ইটের বস্তু, ইটটা, এটা কিন্তু এখানে ছিল না, এটা ছিল ভূমিতে, ভূমিতে কোথাও পড়েছিল। তা আসলে খুনির কোনো এখানে কাজ করেনি বললে ভুল হবে, যে এখানে সে 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 যে শুধু দড়িটাই কেটে দিচ্ছে এমন না। খুনিটা করছে কি, এই বস্তুটাকে এই উচ্চতায় উঠাইছে। অর্থাৎ খুনির কৃত কাজ দেখো, খুনি খুনির কৃত কাজ, সেটা ডাব্লিউ ইকুয়াল কি, এম ইটের ভর, এরপর জি, তারপর হচ্ছে এই, সে এই কাজটা করছে জাস্ট করে, এই কাজটা করে সে ইটেটাকে এখানে ঝোলাই রাখছে। কাজটা সে তো আগেই কাজ করছে এমজিএইচ। এই এমজিএইচ পরিমাণ কাজ এই খুনির কৃত মানে খুনি কর্তৃক কৃত কাজটা কিন্তু এই ইটের ভিতরে জমা হয়েছিল, এবং দড়িটা কেটে দেওয়ার ফলে বস্তুটা এই ইটেটা করছে কি, এই একদম হচ্ছে ভিকটিমের মাথায় এসে পড়ে। এবং কত গতিশক্তি নিয়ে পড়ে, সেটা কিন্তু তার গতিশক্তি কিন্তু আবার ওই এমজিএইচ গতিশক্তি, এই বিভব শক্তিটাই গতিশক্তিতে রূপান্তরিত হয় যদি এই উচ্চতাটা জিরো ধরি। তাহলে দেখো, এই খনিটা কিন্তু এখানে বস্তুটার উপরে কাজ করছিল, ইটের উপরে কাজ করে কিন্তু একটা শক্তি হিসেবে জমা জমা রাখছিল বস্তুটার উপর স্থির অবস্থায়, তার বস্তুটার উপর স্থির অবস্থায় জমা রাখছিল, এবং সেই শক্তিটাই কিন্তু একদম খুনির মাথায় এসে পড়ে, খুনির মাথা ফাটিয়ে দিয়েছে এই এমজিএইচ পরিমাণ। তার মানে এখানে মনে হতে পারে যে ইটেটা স্থির ছিল, কোনো কাজ হয়নি, মানে খুনিরও কোনো দোষ নাই, কিন্তু আসলে কিন্তু তা না, খুনি কিন্তু কাজ করছে, খুনি কিন্তু এই যে এমজিএইচ পরিমাণ কাজ করছে, এবং সেই শক্তিটাই কিন্তু এই স্থির ইটের উপরে জমা হয়েছিল, যেটাকে কেটে দেওয়ার সাথে সাথে আবার কাজ করা মানে হলো ওই পরিমাণ কাজ সে আসলে এই মানে ভিকটিমের মাথার উপর করে দিয়েছে। তার মানে আমরা বুঝলাম যে ইটেটাই স্থির থাকলেও তার ভিতরে শক্তি জমা থাকে। শুধু যে গতিশক্তি মানে গতিশীল থাকলেই শক্তি জমা থাকে এমন না, স্থির থাকা অবস্থাতেও একটা বস্তুর ভিতরে শক্তি জমা থাকে। চলো এখন এই বিষয়টা নিয়ে আমরা স্থিতিশক্তি নিয়ে বাকি জিনিসগুলো দেখব। স্থিতিশক্তির সংজ্ঞাটা কি? প্রথমে আমাদের সংজ্ঞাটা জানা লাগবে, তারপর এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। বিভব শক্তি, বিভব শক্তি বা স্থিতিশক্তি, আমি বিভব শক্তি লিখলাম, বিভব শক্তি। স্বাভাবিক অবস্থা, আচ্ছা সংজ্ঞাটাকে লিখি, স্বাভাবিক অবস্থা, অবস্থা বা অবস্থান, স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করে
কোনো বস্তুকে অন্য কোনো অবস্থা বা অবস্থানে আনলে বস্তুটি যে পরিমাণ কাজ করার সামর্থ্য অর্জন করে। বস্তুটি যে এক মিনিট, এটা কাজ করছে না কেন? আচ্ছা, হয়েছে। তাহলে বস্তুটি যে পরিমাণ কাজ করার সামর্থ্য অর্জন করে। তার মানে বস্তুর অবস্থান পরিবর্তন করলে সেই বস্তুটা কাজ করার একটা সামর্থ্য অর্জন করে, সেটাই হচ্ছে তার ভিতরে জমে থাকা বিভব শক্তি। অন্যভাবে আমরা বলতে পারি, তার মানে কেউ একজন তার উপরে ঠিক একই পরিমাণ কাজ করে রেখে দিছিল, এই যে ঠিক এই উদাহরণটার মতো। তাহলে দেখো, এখন এই জিনিসটাকে আমরা একটু সংক্ষিপ্ত করে বলতে পারি যে অভিকর্ষ বিভব শক্তি আসলে কি। এটা যদি একটু লিখি আমি, অভিকর্ষর বিভব শক্তি। আচ্ছা, বিভব, এটাকে পটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে বিভব শক্তি, পটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে বিভব শক্তির ইংলিশ, মানে বিভব শক্তি হচ্ছে এই লাইনটার বাংলা। তাহলে এই কারণে বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ পটেনশিয়াল এনার্জি। আর ইকে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, যেটা হচ্ছে গতিশক্তি। তো এটা তো আমরা আগেই পড়েছি, আজকে আমরা পড়ব বিভব শক্তি। আমরা গতিশক্তির ক্ষেত্রে যেমনি কাজ হিসাব করছিলাম, বিভব শক্তির ক্ষেত্রেও একইভাবে কাজ হিসাব করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা মাথায় রাখবো সেটা হচ্ছে আচ্ছা, বিভব শক্তি একটু প্রবলেম হচ্ছে, দাঁড়াও আমি একটু কলমটা চেঞ্জ করে নেই। আচ্ছা, ঠিক আছে, একটু পেনটার সমস্যা হয়েছিল। দেখো, এটা হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজটাকে হিসাব করতে হবে, এটা হচ্ছে বিভব শক্তি। এই লাইনটাকে আমরা একটু মাথায় রাখবো, সেটা হলো অভিকর্ষ ক্ষেত্রের ভিতরে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ। তাহলে আমি ধরলাম অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ, এটাই মূলত বিভব শক্তি। এখন দেখো, এই লাইনটা আসলে অনেক কিছু ব্যাখ্যা করে। এখানে কি বলছে? অভিকর্ষ বলের বিরুদ্ধে, তার মানে বাহ্যিক বলের দ্বারা, তার মানে বাহ্যিক বলের দ্বারা, তার মানে হচ্ছে বাহ্যিক বলের দ্বারা, বাহ্যিক বলের দ্বারা। এখন এই লাইনটা একেবারে সঠিক হয়নি, তো সরাসরি এই অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ না লিখে সরাসরি একবার এটাই লিখতে পারতো যে বাহ্যিক বলের দ্বারা কাজ। এই দুইটা লাইনের ভিতরে একটা সম্পর্ক আছে। এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, যেহেতু বলছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ, তার মানে অভিকর্ষ বলকে বলের দ্বারাই হিসাব করতে হবে, বলের বিরুদ্ধে হিসাব করতে হবে। মানে এই যে বাহ্যিক বলটা আছে, এই বল আর অভিকর্ষ বলটা হবে সমান, দুইটা বল সমান হতে হবে। এই সমান ধরে আমরা বাহ্যিক বলের দ্বারা যদি কাজ হিসাব করি তাহলে হয়ে যাবে। তার মানে এখানে এই দুটো লাইনই বুঝে দিচ্ছে যে তোমার এফ এক্সটার্নাল অর্থাৎ বাহ্যিক যে ফোর্স, এই ফোর্স আর হচ্ছে অভিকর্ষ বল অর্থাৎ এফ জি গ্র্যাভিটি, এই দুইটা ফোর্সের মান সমান হতে হবে।
আমরা ইচ্ছে মতো এই বাহ্যিক বলের মানটা নিতে পারি না। এই যে যেমন এখানে বলছে যে মানে বাহ্যিক বলের দ্বারা কাজ, বাহ্যিক বলের দ্বারা কাজ। তো এখানে বাহ্যিক বলটা যে কোনো কিছু নিতে পারি আমরা। এফ এক্সটার্নাল ফোর্স, সেটা ব্যক্তির উপর ডিপেন্ড করবে সে কত ফোর্স আসলে দিল। তাহলে এটা কিন্তু কোনো নিয়ম নাই, কিন্তু ব্যক্তি ইচ্ছে মতো ফোর্স দিলে এই এফ এফ এক্সটার্নাল ফোর্স, অর্থাৎ ব্যক্তি যদি ইচ্ছে মতো ফোর্স দেয় তাহলে এই কাজটা গণ্য হবে না, কারণ কাজটা হিসেব করতে হবে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজ। সুতরাং এই বাহ্যিক বলের মানটা হবে অভিকর্ষ বলের মানেরই সমান। এই রেললাইনটার দিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই দুটো কেন সমান হতে হবে এটা আমরা পরে দেখব। তাহলে দেখো, এখন যেটা করব আমরা ধরে নিব যে একটা বস্তুটাকে ভূপৃষ্ঠ হতে মানে হচ্ছে এইচটা খুবই ক্ষুদ্র উচ্চতায়, মানে ভূপৃষ্ঠের কাছাকাছি একটা নির্দিষ্ট দূরত্বের অবস্থানের পরিবর্তন করা হয়েছে। এখানে ধরো যে এরকম না যে 100 কিলোমিটার বা 200 কিলোমিটার উপরে একটা বস্তুকে উঠানো হয়েছে, এই বস্তুটাকে একটু কম দূরত্বে উঠানো হবে, অর্থাৎ যে এলাকা জুড়ে জি এর মানটা কনস্ট্যান্ট, এই সীমার ভিতরে একটা বস্তুকে যদি আমরা তুলি উপরে, তাহলে কি ঘটবে? তাহলে আমরা কোশ্চেনটাকে এভাবে একটু সাজাই যে এম ভরের কোনো বস্তুকে অভিকর্ষ ক্ষেত্রের ভিতরে বা ভূপৃষ্ঠে বলতে উল্লেখ করে দিই, ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় উঠালে তার ভেতরে কি পরিমাণ শক্তি জমা হবে, কি পরিমাণ বিভব শক্তি জমা হবে। এবার এই লাইনটাকে আমরা একটু দেখি। দেখো, ধরো এই যেটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। এখন এখানে আমরা বলে দিছি যে এইচ উচ্চতায়। দেখো, এই প্রথমে বলছিলাম যে এমন একটা এরিয়ার ভিতর নিতে হবে যাতে জি এর মানটা কনস্ট্যান্ট থাকে, তার মানে এই এইচ এর মানটা অনেক ক্ষুদ্র হতে হবে পৃথিবীর ব্যাসার্ধের তুলনায়। তাহলে জি এর মানটা তখন জি হবে তখন কনস্ট্যান্ট। আচ্ছা, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। তাহলে এখানে একটা এম ভরের বস্তু আছে, এই বস্তুটাকে করছে কি, এই বিন্দুটাকে আমরা ধরলাম এ এবং এর উপরের এই বিন্দুটাকে ধরলাম বি, বস্তুটাকে এই পজিশনে আনা হয়েছে এম ভরের বস্তুটাকে। তাহলে প্রথমে বুঝতাম বস্তুটাকে কিন্তু এ বিন্দু থেকে বিতে তোলা হয়েছে, এটা ধরো এ বিন্দু থেকে ওই বি বিন্দুতে তুলছে। আচ্ছা, এটা মিশে দিলাম, নিচ থেকে উপরে উঠাছে। তাহলে বিভব শক্তি ইপি সমান কত আমরা কিন্তু খুঁজে বের করতেছি, বিভব শক্তি ইপি সমান কত। তো প্রথমে এই যে লাইনটা এখানে দেয়া আছে যে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজ, মানে বাহ্যিক বলের দ্বারা কৃতকাজ, এবং আরেকটা লাইন, যদি দুইটা লাইনকে আমরা কম্বাইন করি তাহলে এই দুইটা মান হতে হবে সমান, বাহ্যিক বল এবং অভিকর্ষ বল। তাহলে চলো এ থেকে বি এর উচ্চতা ধরে নিলাম এ থেকে বি এর উচ্চতাটা, আচ্ছা এটাকে এইচ ধরলাম, এই এ থেকে বি বিন্দুর উচ্চতা এটা ধরলাম হচ্ছে এইচ, এইটুকু উচ্চতা হচ্ছে এইচ। এখন চিন্তা করো, এই এম ভরের বস্তুর উপরে একটা ফোর্স কিন্তু অ্যাপ্লাই হবে, অভিকর্ষ ফোর্স, সেটা একদম নিচের দিকে। এই যেটা হচ্ছে অভিকর্ষ বল, সেটা হচ্ছে এমজি, গ্র্যাভিটেশনাল ফোর্স, একদম নিচের দিকে। তাহলে এই বস্তুটাকে, এম ভরের বস্তুটাকে যদি বি বিন্দুতে তুলতে চাই তাহলে উপরের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে বাহ্যিক ফোর্স। উপরের দিকে বাহ্যিক ফোর্স অ্যাপ্লাই করা হলো এই বিন্দুতে, উপরের দিকে এটা হচ্ছে বাহ্যিক ফোর্স, এফ ই এক্সটি এক্সটার্নাল। এটার মান কত হবে? শুরুতেই বলছিলাম যে এমজি এর মান আর এই দুটার মান সমানই হবে। তাহলে এফ এক্সটার্নাল ফোর্সের মানও হবে এমজি, এটার মানও হবে এমজি। এখন আমরা কিন্তু সহজেই এই বাহ্যিক বলের দ্বারা কৃতকাজ হিসাব করতে পারি। তো এই বস্তুটাকে এ থেকে বি বিন্দুতে তোলা হয় ধ্রুব বেগে না তুললে কিন্তু হবে না, কারণ দেখো এই বস্তুটাকে আমার ইচ্ছে মতো আমি তুলতে পারতাম, এমজি বলে না তুলে আমি তার থেকেও বেশি বলেও কিন্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে পারতাম, সেক্ষেত্রে কৃতকাজটা আলাদা হতো। আচ্ছা, আর একটু ক্লিয়ার হতে পারবা, আমি বলতেছি বিষয়টা।
তাহলে আমরা আপাতত এটা জানি যে ধ্রুব বেগে বস্তুটাকে উপরে তুলতে হবে। ধ্রুব বেগে বস্তুকে ওপরে তুলতে হবে। এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এত কিছু না বিবেচনা করেই শুধু এমজিএইচ নিয়ে পড়ে থাকি। না, এমজিএইচ এটা তো আমরা এসএসসিতে পড়ছি, এইচএসসিতে তো আমাদের এক্সট্রা কিছু শেখা লাগবে সিলেবাস অনুযায়ী। তাহলে এবার আমরা বুঝলাম যেহেতু ধ্রুব বেগে তুলতে চাইছে, তার মানে ভিটা হবে কনস্ট্যান্ট। ভি হবে কি? কনস্ট্যান্ট। ভি কনস্ট্যান্ট হলে ত্বরণ কি হবে? ত্বরণ হবে শূন্য। ত্বরণ শূন্য মানে কি? নিট ফোর্সটা জিরো। কার উপরে জিরো? এই যে এই বস্তুটার উপরে নিট ফোর্স জিরো। তার মানে বস্তুটার উপরে যদি নিট ফোর্স জিরো হতে হয়, তখন কিন্তু এই বস্তুর এই ফোর্স আর এই ফোর্সের মানটা সমান হতে হবে। তাহলে পরস্পর দুটা বল একদম 180 ডিগ্রি কোণে কাজ করতেছে, দুটার মান সমান, সুতরাং এই বস্তুটার উপরে নিট ফোর্স জিরো। এখন কথা হলো, এই বস্তুটার উপরে যদি নিট ফোর্স জিরো হয়, তাহলে এই বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে যাবে কিভাবে? এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম তোমাদের কাছে ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজের যখন উদাহরণ পড়েছিলাম। তারপরে আমি আরেকবার এটা রিমাইন্ড করে দিচ্ছি। দেখো, এটা বোঝার জন্য একটা এক্সাম্পল জানতে হবে। আচ্ছা, এটা একটু পরে বুঝি। আমরা এটা এই টপিকটা একদম শেষ করে দিই। তাহলে এখন আমরা বিভব শক্তি মাপতে চাচ্ছি ইপি সমান আমরা জানি কি? কৃতকাজ ডাব্লু। এই ডাব্লুটা হচ্ছে বাহ্যিক বলের দ্বারা কৃতকাজ। বাহ্যিক বলের দ্বারা কৃতকাজ। ঠিক আছে, এটা হচ্ছে বাহ্যিক বলের দ্বারা কৃতকাজ, এই ডাব্লুটা। তাহলে ইপি সমান সমান ডাব্লু, আর ডাব্লু সমান সমান কি জানি আমরা? বাহ্যিক বলটা তাহলে আমরা নিব এখান থেকে, এই যে বাহ্যিক বল এফ এক্সটার্নাল। তাহলে এখানে একটু লিখি এফ এক্সটার্নাল। এরপরে হচ্ছে উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এখানে দিলাম এইচ। এফ সমান সমান কি জানি আমরা? এমজি। আর এখানে হচ্ছে এইচ। তাহলে এই কাজটা কিন্তু পজিটিভ এমজিএইচ হলো। অর্থাৎ বস্তুটাকে যদি উপরের দিকে তুলি, আসলে উপরের দিক বলা ঠিক না, অভিকর্ষ বলের বিপরীতে তুলি, তাহলে কিন্তু কাজটা পজিটিভ আসে। তাহলে প্রথম ক্ষেত্রে কাজটা পজিটিভ। কেন পজিটিভ? কারণ এই বাহ্যিক বল যেদিকে, বস্তুটার সরণও সেই দিকে হয়েছে। তাহলে এটা হচ্ছে কৃতকাজ। তাহলে এখানে কিন্তু আমাদের একটা কোশ্চেন থেকেই গেল যে এমজি বল উপরের দিকে, এমজি বল নিচের দিকে, দুইটা ফোর্স, অর্থাৎ অভিকর্ষ বলের বিপরীত ঠিক সমান পরিমাণে বাহ্যিক বল দেওয়া হচ্ছে 180 ডিগ্রি কোণে। তাহলে বস্তুটার উপর নিট ফোর্স জিরো, তার মানে ত্বরণও জিরো। তাহলে ভিটা কনস্ট্যান্ট। তাহলে যদি দুইটার পর এই যে বস্তুটা স্থির অবস্থানে আছে, দুইটাতে যদি সমান বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুটা এই এ বিন্দু থেকে বি বিন্দুতে যাবে কিভাবে? আমরা তো জানি যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু আজীবন স্থির থাকে। তাহলে এই বস্তুটাকে স্থির থাকতে হচ্ছিল, বস্তুটা তো স্থির থাকার কথা, সে তো আর বি বিন্দুতে যাওয়ার কথা না। কিভাবে যায় এটা আমাদের বুঝতে হবে। অর্থাৎ সত্য হচ্ছে এটা যে দুইটা বল সমান, তারপরও এই বস্তুটা ভি বেগে গতিশীল আছে, কনস্ট্যান্ট ফোর্সে গতিশীল আছে। এটা কিভাবে সম্ভব? আচ্ছা দেখো, একটু খেয়াল করি, এটা আমরা বুঝবো। আর প্রথম পার্টটা কিন্তু শেষ, যে বিভব শক্তি পজিটিভ কখন হয়। আচ্ছা ধরো, এটা একটা রাস্তা এ বি, এটা এমন একটা রাস্তা, এই রাস্তায় কোনো ঘর্ষণ নেই, তাহলে এটা একদম ঘর্ষণহীন। এই ঘর্ষণহীন রাস্তায় এখানে যদি এম ভরে একটা বস্তু থাকে এবং তার আদিবেগ ইউ ইকুয়াল জিরো, চিন্তা করো, তার আদিবেগ ইউ ইকুয়াল জিরো, এই বস্তুটাকে যদি আমি একটা ফোর্স দিলাম, ধরো এই বস্তুটাকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। এই ফোর্সটা হচ্ছে অল্প সময়ের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, এই যে এতটুকু দূরত্ব পর্যন্ত, এই এ বিন্দু থেকে এতটুকু দূরত্ব পর্যন্ত ফোর্স অ্যাপ্লাই করছি। বস্তুটার বেগ ইউ ইকুয়াল জিরো ছিল, কিন্তু এই পজিশনে বস্তুটা যখনই আসছে, তখন বস্তুটার বেগ ভি সমান সমান ধরা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। বস্তুটা যখন এখানে আসছে 1 মিটার পার সেকেন্ড, এরপর আমি বলটা অপসারণ করে নিলাম, বলটা সরিয়ে দিলাম। তারপর কি ঘটনা ঘটবে? যেহেতু রাস্তাটা ঘর্ষণহীন, তার মানে এখানে বস্তুর উপরে, এই বস্তুটার উপরে বাইরে থেকে আর কোনো বলই অ্যাপ্লাই হবে না। তখন বস্তুটা কি করবে? আজীবন অনন্তের পথে সুষম বেগে, অর্থাৎ এই 1 মিটার পার সেকেন্ড বেগে চলতেই থাকবে। কারণ গতিশীল বস্তু আজীবন গতিশীল পথেই, মানে গতিশীল থাকতে চায়। কখন? মানে যদি বাইরে থেকে কোনো ডিস্টার্ব না করা হয়, কোনো বল না অ্যাপ্লাই করা হয়। তার মানে যদি এখানে কোনো ফোর্স অ্যাপ্লাই না করা থাকে, তখন এই বস্তুটা আজীবন এই বেগে চলতেই থাকবে। বিষয়টা বুঝতে পারছি। কিন্তু যদি এরকম হতো
দেখো এই বস্তুটা হয়েছে কি, আচ্ছা এগুলো একটু মিশে দিই, সব আগের মতোই আছে। ধরো এই বস্তুটা এখানে স্থির আছে, এই বস্তুটা এখানে স্থির আছে। আমরা কিন্তু বলছিলাম যে বল প্রয়োগ না করলে বস্তুটা আজীবন গতিশীল থাকে। তো এইবার হচ্ছে কি, এই বস্তুটার উপরে এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করা আছে, এই ফোর্সের মান হচ্ছে এফ। ঠিক তার বিপরীতে 180 ডিগ্রি কোণে এই দিকেও একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এই ফোর্সের নাম হচ্ছে এফ। অর্থাৎ দুইটা ফোর্সই সমান, দুইটা ফোর্সই কিন্তু সমান, এই দুইটা বলের মান সমান। এখন কেউ একজন করলো কি, বাইরে থেকে এই বিন্দু থেকে এটাকে এত দূর পর্যন্ত আনছে, এই যে এই ডিস্টেন্স পর্যন্ত একটা এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করছে। কই গেল, পেনটা চেঞ্জ করি। ধরো এই বিন্দু পর্যন্ত একটা ফোর্স অ্যাপ্লাই করি, এই দুইটা ফোর্স তো আছেই, এর সাথে এক্সট্রা আরও একটা ফোর্স দিছে, এই যে এত দূর পর্যন্ত একটা ফোর্স অ্যাপ্লাই করছি, ধরো আমি অ্যাপ্লাই করে দিছি, এই ফোর্সের নাম হচ্ছে এফ দিলাম। দেওয়ার ফলে এই বস্তুর বেগ কি তখন আর জিরো থাকবে? এই পজিশনে আসলে, এই পজিশনে আসলে কি জিরো থাকবে? না, আমি তো একটা এক্সট্রা বল দিছি, এই দুইটা বল না হয় নিউট্রাল হয়ে জিরো হয়ে গেল, তারপর তো আমি একটা এক্সট্রা ফোর্স দিছি। ফোর্স দেওয়ার ফলে এখানে কিন্তু বেগটা আর জিরো থাকবে না, এই পজিশনে আসলে বেগটা একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হবে। ধরলাম এই পজিশনে আসার পর এর বেগটা হচ্ছে ভি। এরপরে যখনই বস্তুটা, ধরো এটাকে আমি বস্তু দ্বারা বললাম, এই প্রত্যেকটা বিন্দুতে যখন বস্তু আছে, বস্তুটা কি এখনও আগের মতোই ভি বেগে গতিশীল থাকবে? আগের সাথে পার্থক্য কি, এইবার এই ফোর্স আর নাই, তখন এই বিন্দুর পর তো ফোর্স ছেড়ে দিছে এই এফটা, এরপরে ফোর্স আছে শুধু এইটা আর এইটা, এই দুইটা ফোর্স কাজ করতেছে। তাহলে যেহেতু ফোর্স কাজ করতেছে, তাও কি বস্তুটা ভি বেগে অসীমের পথে এইভাবে গতিশীল থাকবে, নাকি বস্তুটা থেমে যাবে, নাকি বেগ বৃদ্ধি পাবে এই বলের কারণে? না, এই দুইটা বল কিন্তু সমস্যা না, এই দুইটা ফোর্সের নিট ফোর্স সেটা কিন্তু জিরো। এই বস্তুটার উপরে এই যে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু নিট ফোর্স জিরো, এফ এন এটা হচ্ছে জিরো। যেহেতু নিট ফোর্স জিরো, সুতরাং বস্তুটা ভি বেগেই, ভি সমবেগে কিন্তু গতিশীল থাকবে। এই যে এই এরিয়া জুড়ে কোনো ডিস্টার্ব আছে, কোনো বাহ্যিক বল আছে? না, বাহ্যিক বল নাই, দুইটা বল আছে, কিন্তু দুইটা বলের লব্ধি কিন্তু শূন্য, মানে নিট ফোর্সটা জিরো। সুতরাং বস্তুটা ভি বেগেই গতিশীল হবে। যদি এই বিষয়টা বুঝতে পারি আমরা, তাহলে দেখো এখানে একটু খেয়াল রাখতে পারি। হ্যাঁ, এখানেও একটা ফোর্স আছে, এখানেও একটা ফোর্স আছে, দুইটা ফোর্সের মান সমান। এখন কেউ যদি এটাকে সামান্য একটা ফোর্স দেয়, একদম সামান্য ফোর্স, যেই ফোর্সের কারণে বিভব শক্তির কোনো পরিবর্তন হবে না, ফোর্সের মানটা খুবই সামান্য, তখন ফোর্সের মান যতই সামান্য, সামান্য পরিমাণে একটা ত্বরণ হবে, সেই ত্বরণটা একটু হয়েই তো ছেড়ে দেবে, কারণ ফোর্সটা অল্প সময়ের জন্য আমরা অ্যাপ্লাই করতেছি। তো অর্থাৎ বস্তুটা অল্প একটু দূরত্বের ভিতর, একদম সামান্য, চিন্তার বাইরে আমাদের, সেই দূরত্বের ভিতর একটা ছোট্ট একটা বেগ কিন্তু অর্জন করবে সে। ধরো সেই বেগটা ভি, সেই ভি বেগে, সেই ধ্রুব বেগে, আমরা তো বলছি ভিটা হচ্ছে কনস্ট্যান্ট, ভি এর মান যে অনেক বড় হতে হবে এটা কিন্তু লেখা নাই, ভি এর মানটা অনেক ক্ষুদ্র হতে পারে। দিয়ে এটা ধরো যে 10 বছরে এ বিন্দু থেকে বি বিন্দুতে আসলো, সেই ক্ষেত্রে দুইটা বল কিন্তু কাজ করতেছে, এই যে দুইটা ফোর্স, নেট ফোর্স কাজ করতেছে, তারপরে কিন্তু এই হলো এ বিন্দু থেকে বি বিন্দুতে আসছে। তাহলে বস্তুটা এটা হচ্ছে স্থির অবস্থা থাকার মতোই, অর্থাৎ বস্তুটাকে হালকা একটা ধাক্কা দিছি, এখান থেকে এ থেকে বিতে আসে। অথবা আর একটা উপায় আছে, ধরো বস্তুটার এই যে এত দূর দূরত্ব পর্যন্ত এক্সট্রা একটা ফোর্স দিয়ে একটা ত্বরণ দেওয়া হয়েছে, মানে এই বস্তুটাকে স্থির ছিল না, জাস্ট এই বিন্দুতে একটা বেগ দেওয়া হয়েছে, যে এত দূর দূরত্বে বল এর আগে থেকে ফোর্স অ্যাপ্লাই করে এখানে একটা ইউ বেগ দেওয়া হয়েছে, সেই ইউ বেগটা নিয়েই বস্তুটা এই বিন্দু থেকে এই বিন্দুতে যায়। অর্থাৎ বস্তুটা শুরুতে একদম হয় ক্ষুদ্র একটা বল দিয়ে এটাকে গতিশীল করতে হবে, খুবই সামান্য বল, যেটার কারণে এই এফ এক্সটির তেমন কোনোই পরিবর্তন হবে না, বিভব শক্তির কোনোই পরিবর্তন হবে না, শুধু বিভব শক্তির মান সেটা এমজি এসি থাকবে, কিন্তু বস্তুটা একটা ছোট্ট একটা বেগ প্রাপ্ত হবে, যে কারণে বিতে পৌঁছবে। কারণ আমরা বলটা খুবই সামান্য বল দিচ্ছি, অনেক বড় বল যদি দিতাম তখন এফ এক্সটির পরিবর্তন হতো, মানে এই বলটা পরিবর্তন হতো, তখন বাহ্যিক বলটা আমাদের বড় হয়ে যেত। কিন্তু বাহ্যিক বল এমজি আছে, এর সাথে সামান্য একটু দিছি আমরা, একদম সামান্য, যেটা হিসাবের বাইরে, যেটার কারণে শুধুমাত্র কি হয়, বস্তুটার হলো সামনের দিকে মানে একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হয়ে এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছে, কিন্তু এই বলের মানের তেমন পরিবর্তন হয় না, সুতরাং বিভব শক্তি সেমই থাকে। তার এভাবে কিন্তু হয়, অর্থাৎ দুইটা বিন্দুতে এই দুইটা ফোর্সের মান সমান হয়েও বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে যায়। কিভাবে যায় সেটা আমরা আগের যদি ওইটা বুঝে থাকি তাহলে এটা বুঝলাম, মানে বোঝা অনেকটা ইজি হয়ে যাবে। তো এখানে আমরা শিখছিলাম কৃত কাজটা, কিন্তু দেখো এখানে আসছে পজিটিভ, আগেরটাই আমরা আগে যেটা শিখছিলাম সেক্ষেত্রে কৃত কাজ ছিল পজিটিভ। এবার আমরা দেখব
বস্তুটাকে যদি এম ভরে বস্তুটাকে যদি নিচে নামায় ঠিক আগের মতোই, সেক্ষেত্রে কৃত কাজ কী হবে? ধরো এবার এম ভরে বস্তু কি নিচে নামাবো, একটু সংক্ষেপে লিখলাম, এটা হচ্ছে নিচে নামালে সেক্ষেত্রে বিভব শক্তি কত হবে? তাহলে ঠিক আগের মতোই ধরবো আমরা বস্তুটা এখানে হলো বস্তুটা উপরেই ছিল, এটা এখানেই ছিল শুরুতে, তাহলে শুরুতে বস্তুটা একদম উপরে ছিল, এই উচ্চতাকে আমরা ধরে নিই হচ্ছে এইচ, একদম সব কিছু আগের মতোই, এই উচ্চতা হচ্ছে এইচ। আচ্ছা, এই উচ্চতাকে ধরলাম হচ্ছে এইচ উচ্চতা। এবার বস্তুকে কি করছে, এই এই অবস্থান থেকে এই অবস্থানে আনছে, নিচে নামাচ্ছে উপর থেকে। তাহলে একটা কাজ করি, এই বিন্দুটাকে আমরা বলি এ, এই বিন্দুটাকে বলি বি। তাহলে দেখো এখন খেয়াল করো, বস্তুটার উপরে অভিকর্ষ বল কাজ করবে, সেটা ডিরেকশন কোন দিকে হবে? এটা ডিরেকশন যদি দাগায়, এই যে এটা হচ্ছে অভিকর্ষ বলের ডিরেকশন, এফ জি গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা সমান এম যদি বস্তুর ভরটা এম হয়। আচ্ছা, এই বস্তুর ভর হচ্ছে এম। এখন এই বস্তুটাকে আমরা যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে নামাই, দেখো খেয়াল করো, এখানে কিন্তু বিষয়টা ক্লিয়ার হতে পারবা, এ থেকে বিতে নামাচ্ছি, আমরা কিন্তু অবশ্যই ধ্রুব বেগে নামাবো, অর্থাৎ ভিটা হবে কনস্ট্যান্ট। ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে বাহ্যিক বল কোন দিকে হবে বলো তো? বাহ্যিক বলের ডিরেকশনটা কি? এই যে কেউ একজন তো এটাকে ফোর্স অ্যাপ্লাই করেই তো নিচে নামাবে, তাই না? তো ফোর্সের মানটা কীরূপ হবে? ফোর্সের মানটা কি এই যে নিচের দিকে হবে? না, নিচের দিকে কিন্তু এই বাহ্যিক বল এফ ই এক্সটার্নাল, এটার মান কিন্তু নিচের দিকে হতে পারে না। কারণ কি দেখো, দুইটা ফোর্স, নিট ফোর্স এটা কনস্ট্যান্ট, ধ্রুব বেগে আনতে হবে, সরি ভুল বললাম, নিট ফোর্স না, মানে ধ্রুব বেগটা হবে, মানে বেগটা হবে ধ্রুব, কনস্ট্যান্ট ফোর্স, কনস্ট্যান্ট ভ্যালোসিটি। তাহলে বেগ যদি কনস্ট্যান্ট হয় তার মানে ত্বরণ এর সমান কত হবে? 0। ত্বরণ যদি 0 হয় তাহলে কি হবে? নিট ফোর্স এফ এন ইকুয়াল টু 0 হবে। তাহলে নিট ফোর্স যদি 0 হতে হয়, চিন্তা করো, নিট ফোর্স যদি 0 হতে হয়, তখন এই এম ভরের বস্তুটার উপরে কোন দিকে বল অ্যাপ্লাই করতে হবে? এই যে এই বলটাকে নিউট্রাল করতে হবে, তার মানে এই বলের বিপরীত দিকে 180 ডিগ্রি কোণে এই এমজি পরিমাণ বল অ্যাপ্লাই করতে হবে। তাহলে বিষয়টা একদম ক্লিয়ার, এটা যে এই বস্তুটার উপরে ঠিক উপরের দিকে, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্সের বিপরীতে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, যেটা হবে হচ্ছে বাহ্যিক বল। এটা হচ্ছে বাহ্যিক বলের মান, এটা সমান হচ্ছে এমজি। এখন দেখো, এই ফোর্সের মান যদি হয় এমজি, এটা তো বিপরীত দিয়ে কাজ করতেছে, তাই না? তাই এটার মানও এমজি দিলাম, এটার সামনে একটা মাইনাস দেওয়া যায়, মানে এই এফ এইভাবে করতে পারবা যে, দেখো বিষয়টা আমি যেটা বলতে যাচ্ছি, আসলে এই এফ জি এবং এফ এক্সটার্নাল কি পরস্পর সমান, এদের মান কিন্তু সমান, কিন্তু যেহেতু এরা 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, অর্থাৎ পরস্পর একে অপরের বিপরীত, এটা দিতে পারি। এখন আমরা যেটা করব সেটা হলো কৃত কাজটা নির্ণয় করব, বিভব শক্তি ইপি। তো ইপি সমান সমান কি? ইপি সমান হচ্ছে কৃত কাজ। কৃত কাজটা এটা কিসের দ্বারা? বাহ্যিক বলের দ্বারা, আগে দেখছো। তাহলে এখানে এফ এক্সটার্নাল ফোর্সটা নিতে হবে, এরপরে কি? এরপরে হচ্ছে এইচ অর্থাৎ উচ্চতা। এখন এফ এক্সটার্নাল এটার মান আমরা এখান থেকে দেখে ভুল করতে পারি, যেটা মনে হয় এমজি। হ্যাঁ, যদি এমজি দাও কোনো সমস্যা হয়, তাহলে শুধু মান বিবেচনা করতে হবে। আচ্ছা, দিলাম এমজি, এরপরে উচ্চতা এইচ। এরপরে দেখো খেয়াল করো, আগের বেলায় ছিল 0 ডিগ্রি বল ও সরণের মান, কিন্তু এবার কিন্তু এই যে বল হচ্ছে, বাহ্যিক বলটা এইদিকে, সরণটা হচ্ছে ঠিক বিপরীত দিকে। মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? দুইটার 180 ডিগ্রি। এই দুইটা পরস্পর বিপরীত না, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। সুতরাং সামনে একটা মাইনাস আসবে, বা এই মাইনাসটাকে তুমি অন্যভাবে আনতে পারো, কজ 180 ডিগ্রি, একই হিসাব, এই মাইনাসটা সামনে চলে আসবে। তার মানে এই ক্ষেত্রে কৃত কাজ আর এমজিএইচ হবে না, এটা হবে মাইনাস এমজিএইচ, এটাকে অন্যভাবেও নিতে পারো। আচ্ছা, তার মানে বিভব শক্তি ইপি এটা কত আসলো? মাইনাস এমজিএইচ। এখানে একটু খেয়াল করতে হবে যে বিভব শক্তি এক্ষেত্রে কিন্তু নেগেটিভ আসতেছে। যদি আমরা হচ্ছে বস্তুটাকে নিচে থেকে উপরে তুলি, সেক্ষেত্রে বিভব শক্তি পজিটিভ, আর যদি উপরে থেকে নিচে নামাই সেই ক্ষেত্রে বিভব শক্তি নেগেটিভ।
আচ্ছা, এতটুকু ছিল। তাহলে এইবার বিভব শক্তি পজিটিভ এবং নেগেটিভ হয়। এই বিভব শক্তি নিয়ে এইবার এতটুকু মনে হয় আমরা হচ্ছে না, এসএসসিতে আরও কম শিখছিলাম। কিন্তু দেখো এইচএসসিতে আর একটা গুরুত্বপূর্ণ লাইন আছে। এখন আমরা যেটা শিখতে পারলাম, বিভব শক্তি কখনো পজিটিভ হচ্ছে, কখনো নেগেটিভ হচ্ছে, কিন্তু গতিশক্তির বেলায় কিন্তু তা ছিল না। গতিশক্তি কে সমান কী ছিল? হাফ এম ভি স্কোয়ার। এখানে হাফ কখনো নেগেটিভ হতে পারে না, কোনো বস্তুর ভরও নেগেটিভ হতে পারে না। আর বেগের উপরে স্কোয়ার, এটা তো জীবনেও নেগেটিভ হবে না। তার মানে ইকে বস্তুর গতিশক্তি, এটা কোনো দিন নেগেটিভ হতে পারবে না। কিন্তু বিভব শক্তি ইপি, এটা কিন্তু নেগেটিভও হচ্ছে, নেগেটিভও হচ্ছে, পজিটিভও হচ্ছে। সুতরাং এই বিভব শক্তি কোন ক্ষেত্রে নেগেটিভ হয়, কোন ক্ষেত্রে পজিটিভ হয়, এটা আমরা বুঝলাম। এখন তোমাকে আমি একটা কোশ্চেন করব, সেটা হলো, দেখো এই বিষয় না, এই ক্লাসটা একটু লেন্দি হবে, কারণ স্কিপ করার মতো তো কোনো উপায় নাই, শিখতেই হবে, একটু ধৈর্য ধরে শিখতে হবে। ফিজিক্সের ফার্স্ট পেপারগুলো এই মানে প্রথমে একটু ভয় লাগতে পারে যে একটা চ্যাপ্টারে এতগুলো ক্লাস, বাকি চ্যাপ্টারগুলো কীভাবে হবে। আসলে ফিজিক্সের প্রথমের দিকের যে চ্যাপ্টার, অর্থাৎ প্রথম পত্রের যে চ্যাপ্টারগুলো আছে, এগুলো একটু সময় নিয়ে পড়তে হবে। আর সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলো একদম ইজি, সেখানে তেমন থিওরি নেই, মানে একদম কম সময়ে ওটা হয়ে যায়। কিন্তু এই ফার্স্ট পেপারগুলো না বুঝলে আসলে ঝামেলা, এই জন্য একটু ধৈর্য রাখো। এগুলো একবার করে শিখলে পরবর্তীতে আর ঝামেলায় পড়তে হবে না। একটু সময় ধরে ধৈর্য ধরে শিখো, আশা করি ইনশাল্লাহ ভালো, মানে একটু পর তুমি বুঝতে পারবে বিষয়টা, সম্পূর্ণ চ্যাপ্টারটা ভালোভাবে বুঝতে পারলে, পুরো ফিজিক্সটা আয়ত্ত করতে পারলে, তখন আর ভয় লাগবে না, তখন আর মনে হবে না যে আমার সময় বেশি গেছিলো ক্লাস করতে। ধরো আমি তোমাকে প্রথমে যে উদাহরণটা দিছিলাম, যে একটা লোক কী করছিল, ওই যে খুনিকে ধরা হয়েছিল, যে বিবেচনা করেছিল বস্তুরা সে গাছের নিচ থেকে একদম গাছের উপরে তুলছে। সুতরাং এই অনুপাতে আমরা এই বস্তুটার শক্তি মাপছিলাম হচ্ছে এম জি, আর হচ্ছে এই ভূমি থেকে এই গাছের মানে ইটের যে দূরত্ব, সেটা হচ্ছে এম জি এইচ। তার মানে আমি যেটা বলতে যাচ্ছি, দেখো আমি বলতে যাচ্ছি এই বস্তুটা ভূমি থেকে এইচ উচ্চতায় আছে, তার মানে বস্তুটার বিভব শক্তি এম জি এইচ। তার মানে এই বস্তুটাকে আমরা ছেড়ে দিই, সে একসময় ভূমিতে পড়বে, এবং ভূমিতে পড়ার সময় সে কত শক্তি দেখাবে, সে হচ্ছে এমজিএইচ শক্তি দেখাবে, ঠিক ভূমিতে মানে যখন সে নিচে নামবে। কিন্তু চিন্তা করো, যদি, অর্থাৎ এটাই বোঝাতে যাচ্ছি যে এখানে যদি একটা মানুষ থাকে, এখানে যদি একটা মানুষ থাকতো, সে মানুষের মাথার উপর এই ইটেটা পড়ে যায়, কত কাজ করতো, এই এমজিএইচ পরিমাণ কাজ সে করে দিত। কিন্তু যদি চিন্তা করো, এখানে একটু চিন্তা করো ডিপলি, যদি এই পুরোটা যদি একটা পুকুরের মতো খনন করা হয়, ধরো একটা খুনি কী করছে, ইটটা এখান থেকে এখানে তুলে দিছে, খুনির কাজ শেষ, ইটটা এখানে রাখছে। এখন আর একজন করলো কি, এই যে পৃথিবী থেকে এরকম একটা আরও ঠিক এই উচ্চতার দ্বিগুণ একটা গভীর গভীর হচ্ছে কূপ খনন করলো, তার ভেতরে একটা মানুষ রাখলো। তাহলে এই যে ইটটা আছে, এই ইটটা হচ্ছে যে তার মাথায় কত কত শক্তিতে আঘাত করবে, এই উচ্চতাও এইচ। হ্যাঁ, এটা কিন্তু যেমনও হচ্ছে যে এখানে এই দূরত্বে যদি করছে এমজিএইচ, তাহলে এখানে এত দূর নিচে পড়ছে, আর মাথার উপর যদি পড়ে আরও অবস্থা খারাপ হয়ে যাবে, এটা জীবনেও এমজিএইচ হবে না, এমজিএইচ থেকে আরও বড় হবে। তাহলে এটা হবে কি, এমজিএইচ থেকেও এর বিভব শক্তিটা বড় হবে। তাহলে এখন চিন্তা করো, বস্তুর অবস্থান একই জায়গাতেই আছে, কিন্তু বিভব শক্তি দুইটা হচ্ছে, একটা হচ্ছে এমজিএইচ, মানে একটা লোকের যার মাথার উপর পড়ছে, সে বলছে যে ভূমিতে আছে, যে গাছের নিচে একদম, এই যে যদি এখানে কোনো ব্যক্তি থাকে এই পজিশনে যদি ব্যক্তি থাকে, তার মাথার উপরে যদি এই ইট পড়ে, এই ব্যক্তি বলবে না, এই আমার মাথার উপরে এমজিএইচ এই শক্তি দিয়ে আঘাত করছে। কিন্তু নিচে থাকা ব্যক্তিটা ওই একই উচ্চতা থেকে যদি এই ইটটা যদি তার মাথার উপর ফেলে দেওয়া হয়, সে কিন্তু বলবে না, এর পাওয়ার কিন্তু একটু হিট একটু বেশি হবে, এমজিএইচ থেকেও বড় হবে। তার মানে এ বলবে না, এর বিভব শক্তি হচ্ছে এমজিএইচ থেকেও বড়, কত জানি না, কিন্তু এমজিএইচ থেকে বড়। তাহলে দেখো, এই একটা লোক, দুইটা লোক কিন্তু দুই কথা বলতেছে, বিভব শক্তি আলাদা হচ্ছে। হ্যাঁ, তার মানে বিভব শক্তি একটু ভিন্ন রকমের হয়। বিভব শক্তি মাপতে হলে প্রসঙ্গ তল লাগে। যেমন এই তলের সাপেক্ষে একটা বিভব শক্তি, এই তলের সাপেক্ষে বিভব শক্তি আরেক রকম, এই তলের সাপেক্ষে যদি মাপি, তার মানে এর বিভব শক্তি আরেক রকম। আচ্ছা, একটু ধারণা পাইছো, এখন আমরা এটা বিস্তারিত শিখব, যে বিভব শক্তি পজিটিভ এবং নেগেটিভ উভয় রকমের হতে পারে, এবং
যেই জিনিসটা আমাদের শিখতে হবে লাল কালিতে লিখে দিচ্ছি, এটা মাথায় রাখবা। বিভব শক্তি এটা অবশ্যই কোনো তলের সাপেক্ষে মাপা হয়। বিভব শক্তি অবশ্যই কোনো তলের সাপেক্ষে মাপা হয়। তলের সাপেক্ষে মাপা হয়। আচ্ছা, তার মানে কি, ধরো এটা একটা এই কোশ্চেনটা আমি তোমাকে করবো, তুমি উত্তর দেওয়ার চেষ্টা করো দেখি। ধরো এই তলের নাম দিলাম হচ্ছে সি তল। এই তলের নাম হচ্ছে কি, এটা হচ্ছে একটা তল, এই তলের নাম হচ্ছে সি তল। সি তলে এখানে একটা এম ভরের বস্তু রাখা আছে। আর একটা তল যদি আঁকাই, এই যেটা একটা তল, আর এই ক্ষেত্রে আমরা দেখবো বিভব শক্তি কখন পজিটিভ বা কখন নেগেটিভ হয়। এই তলের নাম দিলাম হচ্ছে বি তল। তাহলে এখন বলো তো, যদি বস্তুটাকে আমরা একটা কোশ্চেন, সেটা হচ্ছে নিচে লিখি। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে এটা যে কোশ্চেন হলো বি তলের সাপেক্ষে, বি তলের সাপেক্ষে বি তলের সাপেক্ষে এম ভরের বস্তুর বিভব শক্তি কত? বিভব শক্তি কত? তাহলে দেখো, এখানে একটা জিনিস বুঝতে হবে, বি তলের সাপেক্ষে বলছে, তার মানে বস্তুটা তো এখন দেখতেই পাচ্ছি আমরা সি তলে আছে। যেহেতু বলছে বি তলের সাপেক্ষে, তার মানে এই বস্তুটা কোনো এক সময় বি তলে ছিল, বি তল থেকে তাকে এই সি তলে আনা হয়েছে। এর ফলে কৃত কাজ কত? এটা একদম সিম্পল হিসেবটা একদম সিম্পল। তার মানে বস্তুটা এই যে এই বি তলে এখানে ছিল, এখান থেকে তুলছে, তো কৃত কাজ এই ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল কী হবে? যেহেতু উপরে তুলছে, উপরে তুলতে তো বাহ্যিক বলের দ্বারা কাজ পজিটিভ হয়, এই যে বি তল থেকে উপরে তোলা হয়েছে, তাহলে কৃত কাজ পজিটিভ হবে। তাই প্রথমে পজিটিভ দিলাম, এরপর হচ্ছে এমজি, এই দূরত্বটা দিতে হবে সি, এরপর হচ্ছে বি। তার মানে বস্তুটা এই অবস্থানে আছে, সি বি তলের সাপেক্ষে কি আসতেছে? পজিটিভ আসতেছে। এরপর যদি আমরা চেষ্টা করি যে ধরো এখানে আর একটা তল আছে উপরে, এখানে আছে আর একটা তল, তাহলে এই তলের নাম দিলাম হচ্ছে এ তল। এ তলের সাপেক্ষে বিভব শক্তি কত? এ তলের সাপেক্ষে বিভব শক্তি কত, এর মানে হচ্ছে বস্তুটা কোনো একটা সময়, আচ্ছা কোশ্চেনটা এখানে লিখি, তারপর অ্যান্সার করব। এই কোশ্চেন 2, সেটা হচ্ছে এ তলের সাপেক্ষে কত? এ তলের সাপেক্ষে কত? দেখো বস্তুটা কিন্তু এই অবস্থায় আছে। আমরা যদি বলি বি তলের সাপেক্ষে আর বিভব শক্তি কত, সেটা দেখা যাচ্ছে পজিটিভ। আবার যদি এ তলের সাপেক্ষে বের করি, তাহলে কিন্তু নেগেটিভ আসবে। কেন নেগেটিভ আসবে দেখো, তার মানে বস্তুটা কোনো এক সময় মানে হলো যে এই এ তলে ছিল, এ তল থেকে বি তলে নামানো হয়েছে, নিচে নামাইছে, তার মানে কাজ নেগেটিভ আসবে। কেন নেগেটিভ আসবে কিন্তু বিস্তারিত দেখছি। তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ ডাব্লিউ মানে বিভব শক্তি বা কৃত কাজ বিভব শক্তিটা আসবে হচ্ছে নেগেটিভ আসবে। তাহলে নেগেটিভ মানে মাইনাস এমজি, এরপর হচ্ছে এইচের জায়গায় আমরা বলতে পারি কি, এই যে এই উচ্চতা সমান লিখতে পারি হচ্ছে সি এ, এই উচ্চতাকে লিখতে পারি হচ্ছে সি। তাহলে খেয়াল করো, বস্তুটা কিন্তু এই যে সি তলে আছে, কিন্তু এই তলের সাপেক্ষে বিভব শক্তি একরকম দেখাচ্ছে, এই তলের সাপেক্ষে বিভব শক্তি একরকম দেখাচ্ছে। তাহলে এখানে যদি আরেকটা রেখা থাকে, এই তলের নাম হচ্ছে, এই তলের নাম দিলাম হলো এ বি সি, এটার নাম দিলাম হচ্ছে দ্বিতল। দ্বিতলের সাপেক্ষে বিভব শক্তি পজিটিভ আসবে না নেগেটিভ? অবশ্যই পজিটিভ। ঠিক একইভাবে, কারণ হচ্ছে বস্তুটা বি তলে ছিল, বি তল থেকে এই যে সি তলে আনা হয়েছে, বস্তুটা কিন্তু এই এম তলে আছে, এটা থেকে সরতেছে না। আচ্ছা, এরপর যদি হয় এরকম, যদি উপরে থাকে, সেক্ষেত্রে কী হবে? এটা দ্বিতল, এটা দিলাম হচ্ছে যে ইতল। তো ইতলের সাপেক্ষে কিন্তু আবার কৃত কাজ হবে নেগেটিভ, এটার ক্ষেত্রেও নেগেটিভ হবে, এটার ক্ষেত্রেও নেগেটিভ হবে। তাহলে বিভব শক্তি তলের সাপেক্ষে মাপতে হয়, তাহলে তলের উপর ভিত্তি করে কিন্তু বিভব শক্তির মানটা চেঞ্জ হয়। আচ্ছা, এই যে জিনিসটা শিখলাম, একটু সময় দিলাম, এই সময়টা একটু অপচয় হলো, কারণ এটা এইচএসসির জন্যেই
এইচএসসি লেভেলের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, তবে অ্যাডমিশনে তোমাদের কাজে আসবে ইনশাল্লাহ। অ্যাডমিশনে এই বিভব শক্তি থেকে একটু টাফ কোশ্চেন করা হয়, তবে খুবই কম, একেবারে যে বেশি না, একদম খুবই কম। মানে এই টপিকটা অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু তোমার বোঝার জন্য, ফিজিক্স বোঝার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা একটা লাস্ট, এই বিভব শক্তি থেকে লাস্ট একটা টপিক, সেটা হচ্ছে স্প্রিংয়ের বিভব শক্তি। এটা পড়তে হবে। এটা পড়লে এই বিভব শক্তির যে বেসিক আলোচনাগুলো আছে এগুলো শেষ। এরপর হচ্ছে এই রিলেটেড ম্যাথগুলো আমরা একটু পরেই দেখব। বিভব শক্তি পরবর্তী লেকচারগুলোতে দেখব। ও সরি, স্প্রিংয়ের বিভব শক্তি, তাই না? স্প্রিংয়ের বিভব শক্তি, স্প্রিং এর বিভব শক্তি, বিভব শক্তি। দেখো এই টপিকটা একদম এখন কম সময় তোমাদের পড়াতে পারবো, কারণ যদি তোমরা আগের টপিকটা দেখো, স্প্রিং নিয়ে কিন্তু বেশ আলোচনা করা হয়েছে, লম্বা আলোচনা, তাহলে কিন্তু এটা আর কোনো সমস্যাই নেই। স্প্রিংয়ের বিভব শক্তি মানে কি? সেটা হচ্ছে ইপি, কোথাও কোথাও ইউ দ্বারাও প্রকাশ করা হয়। তো এই বিভব শক্তিটা কি? এই বিভব শক্তি হচ্ছে স্প্রিংয়ের উপরে যে কাজ করা হয়, তাহলে এটা হচ্ছে কৃতকাজ দিলাম ডাব্লু। তাহলে এই ডাব্লুটা কি? এই ডাব্লুটা হচ্ছে, আমি যদি এইটুক লিখে দিই তাহলে তোমরা বাকি কাজটা করতে পারবা। এই ডাব্লুটা হচ্ছে স্প্রিংকে, এখানে সুন্দর করে লিখে দিই, লেখা একটু খারাপ আমার, স্প্রিংকে সংকুচিত, সংকুচিত বা প্রসারিত করতে বাহ্যিক বলের দ্বারা, বাহ্যিক বলের দ্বারা, বাহ্যিক বলের দ্বারা, দেখি দেখা যাচ্ছে, এবার দেখা যাবে, বাহ্যিক বলের দ্বারা কৃতকাজ। একদম আগের মতোই সব পড়া। তার মানে এখানে যেটা বললো, একটা স্প্রিংয়ের বিভব শক্তি কি? বিভব শক্তি মানে হলো একটা স্প্রিংয়ের অবস্থার পরিবর্তন করা হয়, নাকি? বিভব শক্তি মানে কি? স্থিতি শক্তি, যে প্রথমে পড়ছিলাম, একটা স্প্রিংয়ের যদি অবস্থার পরিবর্তন করা হয়, সেক্ষেত্রে একটা স্প্রিং কাজ করার সামর্থ্য অর্জন করে, সেই শক্তিকেই বলা হচ্ছে বিভব শক্তি। সেই বিভব শক্তিটা কি, কীভাবে মাপা হয়? তাহলে এই বাহ্যিক বলের দ্বারা যদি আমরা কাজটাকে হিসাব করতে পারি কোনোভাবে, যে স্প্রিংটাকে সংকোচন বা প্রসারণ করতে বাহ্যিক বলটা কী পরিমাণ কাজ করলো, সেটাই হচ্ছে স্প্রিংয়ের বিভব শক্তি। সেই শক্তিটা স্প্রিংয়ের ভিতর জমা থাকে। এখন দেখো স্প্রিংয়ের কৃত কাজ, এটা কিন্তু আমরা আগেই পড়ছিলাম, এখন আর বিস্তারিত আলোচনা করব না। একদম ধরো এই যে এখানে একটা স্প্রিং আছে, এখানে একটা স্প্রিং আছে, তো এই হচ্ছে স্প্রিং। স্প্রিংয়ের এই যে প্রান্তটা আছে, এই প্রান্তটা আটকানো, একদম ফিক্সড। আর অপর যে প্রান্তটা আছে, এই প্রান্তটা ধরো এখানে যদি আমরা একটা এম ভরের বস্তু দিই, এখানে যদি আমরা একটা এম ভরের বস্তু দেই, বা বস্তু না দিলেও হবে, স্প্রিংয়ের এই যে প্রান্তটা, এই প্রান্তটা খুব মানে একদম মুক্তভাবে আপ ডাউন করতে পারে, এদিকে আপ ডাউন করতে পারে। এখন কেউ একজন করছে কি, স্প্রিংয়ের এই বিন্দুটাকে এখান থেকে একদম এই বিন্দুতে এনে সংকোচন করছে, এটাকে স্প্রিংটাকে সংকোচন করছে, এই যে এই বিন্দুটাকে এইদিকে ফোর্স অ্যাপ্লাই করে এই বিন্দুতে এনে চাপ দিছে। তাহলে চিন্তা করো, সেই ক্ষেত্রে স্প্রিংয়ের হলো দেখতে স্প্রিংয়ের চেহারা কেমন হবে? স্প্রিংয়ের চেহারা হবে এই যে এখানে, এখানে যদি দেখি, স্প্রিংয়ের চেহারাটা হবে এরকম একটা চেহারা। তাহলে দেখো স্প্রিংটা কি করছে, এখানে যদি একটু, এই স্প্রিংয়ের সরণ কতটুকু হলো এবার? স্প্রিংয়ের সরণ বলতে এই যে স্প্রিংয়ের এইটুক কিন্তু সরণ, এটা ধরলাম হচ্ছে এক্স, অর্থাৎ এই বিন্দু থেকে স্প্রিংয়ের এই বিন্দুটাকে করছে কি, এই যে এই পজিশনে আনছে, অর্থাৎ এই যে এত দূর পর্যন্ত সংকোচন করছে। তো এই ক্ষেত্রে কি হলো দেখো, এই বিষয়টা যদি একটু খেয়াল করো, যে স্প্রিংয়ের অবস্থা ছিল কিন্তু আগে এরকম অবস্থা দেখতে, পরবর্তীতে স্প্রিংয়ের অবস্থা করছে এরকম, অবস্থার একটা পরিবর্তন করা হয়েছে। এখানে কি করা হয়েছে? অবস্থার পরিবর্তন করা হয়েছে, অবস্থার পরিবর্তন। তো অবস্থার পরিবর্তন করার ফলে এই স্প্রিংটা কিন্তু একটা কাজ করার সামর্থ্য অর্জন করছে। যদি এই স্প্রিংটাকে এই আগের অবস্থানে রাখতাম, অর্থাৎ স্বাভাবিক অবস্থাতে, কোনো সমস্যা হতো না, আজ যেমন সে এই অবস্থাতে এরকম চেয়ারে যে থাকতো। কিন্তু স্প্রিংটাকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে এখানে, এখানে কিন্তু একটু ভুল হয়েছে, এখানে কিন্তু কেউ একজন ফোর্স অ্যাপ্লাই করছে, এটা বলছি মনে হয় লিখে দেয়নি। তাহলে স্প্রিংটাকে করছে কি, ফোর্স অ্যাপ্লাই করছে, করে একটা কাজ সম্পাদন করছে, এটা হচ্ছে এজেন্ট, একটা কৃত কাজ সম্পন্ন করছে বাইরের থেকে একজন লোক,
কেউ থেকে চাপ দিছে, তাই না, কেউ থেকে ফোর্স অ্যাপ্লাই করছে, নাহলে তার সংকোচন হতো না। তাহলে সে করলো কি, একটা লোক করলো, কাজ করার পর ধরো এখানে যদি একটা বাচ্চা থাকে, কাজ করে এই লোকটা করছে কি, এই যে লোকটা সংকোচন ঘটাইছে, এই লোকটা সে করছে কি, স্প্রিংটাকে এই পজিশনে আনে সে ছেড়ে দিয়ে চলে গেছে। এরপরে এখানে একটা বাচ্চা আসছে, একটা ছোটো বাচ্চা যদি আসে, এই স্প্রিংটা তার কী অবস্থা করে দিতে পারে চিন্তা করো। একদম এটা দ্রুত প্রসারণ হবে, আর এই ছোটো বাচ্চা মানে বাড়ি খাওয়ার সাথে সাথে ছিটকে চলে যাবে। অর্থাৎ তখন কিন্তু এই স্প্রিংটা একটা কাজ করার সামর্থ্য অর্জন করছে। মানে কি, স্প্রিংটার যেই অবস্থার পরিবর্তন করলো, স্প্রিংটাকে যে সংকোচন করলো, তখনই কিন্তু এই স্প্রিংটা হচ্ছে যে একটা কাজ করার সামর্থ্য অর্জন করছে। কারণ এই স্প্রিংটা চাইবে সে আগের অবস্থানে সরে যেতে, তার আগে এবং তার এই চাওয়ার কারণে মানে আগের অবস্থানে যে সরে যাবে, তার সামনে যদি কেউ থাকে এগুলো কোনো কিছু তোয়াক্কা করবে না, একদম বাড়ি দিয়ে দেবে, মানে কাজ করবে। তার মানে স্প্রিংটার অবস্থার পরিবর্তনের ফলে যে কাজটা করা হয় সেটাই হচ্ছে বিভব শক্তি। অবস্থার পরিবর্তনের ফলে যে কাজ করার সামর্থ্য অর্জন করে সেটাই হচ্ছে তার বিভব শক্তি। তার মানে স্প্রিংটার বিভব শক্তি এটা কি আমরা বুঝলাম, এবং সেই পরিমাণ কাজই কিন্তু এজেন্ট দ্বারা করে। মানে এই যে স্প্রিংটা কাজ করার সামর্থ্য অর্জন করলো, সেই কাজ করার শক্তিটা পাইলো কই থেকে? আমরা তো জানি শক্তির নতুন করে জন্মও নাই, কিছু নেই, শুধুমাত্র রূপান্তর আছে। তার মানে স্প্রিংটাকে, এই যে স্প্রিংটাকে কেউ একজন এই শক্তিটা দিয়ে গেছে। কে দিছে? এই বাইরে থেকে একটা লোক। সেই লোকটা একই পরিমাণ শক্তি মানে কৃত কাজ ডাব্লু করছে, এই ডাব্লু কাজটা এই স্প্রিংয়ের ভিতরে শক্তিরূপে জমা হয়েছে। তার মানে আমরা বলতে পারি এখন স্প্রিংয়ের বিভব শক্তি কি সেটা কিন্তু বুঝলাম। এই যে এখন লিখি, তাহলে বুঝতে হবে, কিন্তু না বুঝলে হবে না, শুধু মুখস্থ করলে হবে না। স্প্রিং এর বিভব শক্তি, একটু সময় বেশি লাগুক সমস্যা নেই, কিন্তু বুঝতে পারলে হলো। স্প্রিং এর বিভব শক্তি, স্প্রিং এর বিভব শক্তি ইপি। এটা আসলে কি বললাম, ওই যে বাইরে থেকে যে লোকটা সংকোচন বা প্রসারণ করতে কাজ করে গেছিল, অর্থাৎ বাহ্যিক বলের দ্বারা কাজ ডাব্লু। তো এই কৃত কাজটা আমরা কিন্তু আগেই শিখছিলাম। একটা স্প্রিংটাকে যদি সংকোচন করা হয়, তাহলে এই বিন্দুটা ধরছিলাম আমরা হচ্ছে, ধরো খেয়াল করো, এই যে এই বিন্দুটাকে ধরলাম এক্স ইনিশিয়াল সাম্যাবস্থানে আছে, এটাকে ধরলাম হচ্ছে এক্স ফাইনাল। তাহলে এটাকে আমরা কি ধরলাম, এটাকে ধরলাম এক্স ইনিশিয়াল, সে এই যে এত দূর পর্যন্ত সংকোচন করছে, এটা হচ্ছে এক্স ফাইনাল। আচ্ছা, আর স্প্রিংয়ের এই কৃত কাজ ডাব্লু সমান কি লিখতে পারি আমরা, সেটা আগে লিখি। কৃত কাজ ডাব্লু সমান আমরা জানি হচ্ছে বল গুণন সরণ, তাই না? তো বলটা কি, ও আরেকটা কথা, এটা স্প্রিংয়ের বল যেহেতু পরিবর্তনশীল বল, সুতরাং এই বল গুণন সরণ দিয়ে করলে কিন্তু হবে না। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। যে ইন্টিগ্রেশন এখানে দেবো হচ্ছে যে এই পজিশনে থাকবে হচ্ছে পরিবর্তনশীল বল, তার সাথে গুণ থাকবে ক্ষুদ্র সরণ ডিএক্স। চলো এটাকে বসাই। তাহলে এখানে বলটাকে হচ্ছে স্প্রিংয়ের বল এফ, এখানে এক্সটার্নাল ফোর্স বা এই এক্সটার্নাল ফোর্স, আর এখানে হচ্ছে সরণ ডিএক্স। এগুলো নিয়ে বহু আলোচনা হয়েছে, এটা ভুলে যাওয়ার কথা না। তাহলে যেহেতু সরণ এখানে আমরা ডিএক্সে লিখছি, মানে সরণটাকে ভাগ করছি, এই পুরো দূরত্বটাকে, এই এক্সটাকে আমরা অসংখ্য ভাগে, ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করছি। তাহলে আমাদের এই ভাগের লিমিটটাই দিতে হবে, অর্থাৎ এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল, এক্স দূরত্বকে। তাহলে এখানে লিমিট যদি বসাই, এটা হচ্ছে এক্স ইনিশিয়াল, এটা হচ্ছে এক্স ফাইনাল। আর এখানে এই বলটা বাহ্যিক বল, তোমাদের দেখাচ্ছি এই বাহ্যিক বলটা কীভাবে ওই যে হুকের সূত্র থেকে কে এক্স আনা যায়, এটা আগেই দেখছো। তাহলে এখন আর এটা দেখালাম না। এখানে এক্স ইনিশিয়াল, এখানে হচ্ছে এক্স ফাইনাল। তাহলে হুকের সূত্র অনুযায়ী এখানে কে এক্স, এখানে হচ্ছে ডিএক্স, তাই না? এবং এই পুরোটা ইন্টিগ্রেশন করলে কি হয়, পুরোটা ইন্টিগ্রেশন করলে হচ্ছে, আচ্ছা একবার করেই দিই, এখানে কে থাকবে, তারপর এক্সের পাওয়ার 1 করে বৃদ্ধি পাবে, নিচে আসবে 2, এবার হচ্ছে লিমিটের মান এক্স ইনিশিয়াল, এখানে হচ্ছে এক্স ফাইনাল। এরপরে কে, এখানে হাফটা বের হয়ে আসলো, এরপর হচ্ছে এক্স ফাইনালের উপর স্কোয়ার, এক্স ইনিশিয়াল তারপর স্কোয়ার। আর একটা কথা বলে দিছিলাম যে এক্স ইনিশিয়াল মানে বস্তুটা যদি সাম্যাবস্থান, স্প্রিংটার যদি সাম্যাবস্থানে থাকে, অর্থাৎ সাম্যাবস্থান থেকে যদি চাপ দিয়ে একটা নির্দিষ্ট দূরত্বে আনে, এক্স দূরত্ব বা যে দূরত্বে আনুক, তখন বস্তুটার প্রসঙ্গ কাঠামো, মানে স্প্রিংয়ের ক্ষেত্রে কিন্তু দূরত্ব মাপা হয়, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু ধরা হয় সাম্যাবস্থান। তার মানে এক্স ইনিশিয়াল আর সাম্যাবস্থান একই বিন্দু, সেম বিন্দু, তাহলে এই দূরত্বটা কত হবে, 0। তাহলে এখানে আমরা এই যে এই মানটা বসাতে পারি হচ্ছে 0, এখানে 0 বসাবো এক্স ইনিশিয়াল। এরপর এক্স ফাইনাল যেটা, সেটা কিন্তু এই যে এটা হচ্ছে এক্স ইনিশিয়াল এবং এই 0 এটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু বলেছিলাম, মূল বিন্দু থেকে এক্স দূরত্বে। তার মানে এই এক্স ফাইনালের মান কত হবে, এক্স। এই মানটা যদি বসায় তাহলে এটা আসবে হাফ কে এক্স স্কোয়ার। এটাই হচ্ছে স্প্রিংয়ের বিভব শক্তি ইউ। কীভাবে বের করলাম, এই যে স্প্রিংয়ের বিভব শক্তি হচ্ছে কৃত কাজ, এটাই কিন্তু আবার হচ্ছে স্প্রিংয়ের এই কৃত কাজটাই কিন্তু স্প্রিংয়ের ভিতরে শক্তিরূপে জমা হয়। তাহলে এই চ্যাপ্টারে মোটামুটি কাজ আর শক্তি নিয়ে আলোচনা শেষ। এখন কাজ
ও শক্তি এই দুইটা কিভাবে পরস্পর সম্পর্কিত, মানে একে কিভাবে অপরের সাথে মানে এই যে রূপান্তরিত হচ্ছে। এই যে দেখো আমরা কিন্তু শক্তি হিসাব করলাম স্প্রিংয়ের বিভব শক্তি, কিন্তু ফাইনালি কিভাবে করলাম, কাজ হিসাবের দ্বারা। মানে আমরা কিন্তু বের করছি, দেখো আমরা নির্ণয় করতেছি এখন টপিক শক্তি, কিন্তু আমাদের কি করতে হয়েছে, আমরা কিন্তু কাজ নির্ণয় করছি। এই যে ফাইনালি একদম সব কিছু কাজ নির্ণয় করলাম, শক্তি বের হয়ে গেল। তো কাজ আর শক্তির ভিতর যে এই যে এরকম সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু কাজে লাগে অনেকগুলো ম্যাথমেটিক্স, মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো সেগুলো সলভ করতে হবে। আর ম্যাথ সলভ করার জন্য এই স্পষ্ট ধারণাগুলো থাকা দরকার। যে থিওরিগুলো পড়ালাম, আমি কিন্তু চাইলে অনেকগুলো ম্যাথ করাতে পারতাম তোমাদের। আমি জানি যে এই যে থিওরিগুলো এগুলো মানে সবার কাছেই বিরক্তের মনে হতে পারে, মানে টাইম কিলিং, অনেক সময় ধরে শিখতে হয় কিন্তু পরীক্ষাতে আসে না। কিন্তু দেখো যদি এই থিওরিগুলো ভালোভাবে না বোঝো, তাহলে কিন্তু ম্যাথের মানে ফিজিক্সের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে এগুলো বোঝা খুব টাফ হয়ে যাবে, পরীক্ষাতে অনেক সময় লাগবে। কিন্তু এই থিওরি মানে এই বেসিক জিনিসগুলো যদি ক্লিয়ার থাকে, তাহলে ম্যাথ একদম ইজি, ফিজিক্সের ম্যাথগুলো তখন একদম ইজি হয়ে যাবে। আশা রাখি একটু ধৈর্য রাখো। আমাদের দুইটা টপিক হয়েছে, আর একটা টপিক পড়াবো, সেটা হচ্ছে ক্ষমতা। এই ক্ষমতা পড়ানোর পর এই তিনটা মিলে এই চ্যাপ্টারে যতগুলো এইচএসসি লেভেলের ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সেগুলো সলভ করে দেবো। এরপরে ইঞ্জিনিয়ারিং মানে বিগত সালগুলোতে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্কগুলো আছে এগুলো থেকে মানে একদম বাছাইকৃত কিছু কোশ্চেন যেগুলো একদম বোর্ড স্ট্যান্ডার্ড সেগুলো আলাদাভাবে করে দেওয়া হবে। আর তারপরে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলিউশন একটা প্লেলিস্ট থাকবে। এই প্লেলিস্টে তোমরা হচ্ছে সকল ইঞ্জিনিয়ারিং যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোর কোশ্চেন সলিউশন পাবা ইনশাল্লাহ। আজকের ক্লাস এখানে শেষ, দেখা হবে আগামী ক্লাসে।